একান্ত ব্যক্তিগত বিষয়গুলো বাদ দিলে অর্থ ও জীবন সম্পর্কে প্রশ্নগুলো হয়তো আপনার কাজে দিতে পারে, সেই উদ্দেশ্যে আপনাদের বলা। মাঝখানে অনেক ব্যক্তিগত প্রশ্ন ঢুকে গেছে কিনা, কিন্তু সেগুলোকে তো আর উপস্থিত বাদ দেওয়া যাচ্ছে না। সুতরাং নিজ উদ্দেশ্যে বা নিজে থেকে আশা করি যদি শোনেন, সেগুলো বাদ দিয়ে যেগুলো আপনার কাজে লাগবে সেগুলো গ্রহণ করিয়েন। আশা করি যেগুলো আপনার কাজে লাগবে না সেগুলোকে বাদ দিয়ে বোঝার চেষ্টা করবেন বা শেখার চেষ্টা করবেন। তো প্রশ্নটা হচ্ছে এরকম, খেয়াল করেছেন কি বর্তমানে দাঁড়িয়ে অর্থ হয় মানুষ মানুষের কাছে হয় অতীতের অভিজ্ঞতা বিক্রি করে, না হয় ভবিষ্যতে কি সুযোগ সুবিধা পাবে সেই সম্ভাবনা বিক্রি করে। এর বাইরে অর্থ আয়ের তৃতীয় কোনো পদ্ধতি সম্ভবত নেই। এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি শিখতে সহযোগিতা করুন। জবাবে বলেছেন, আপনার পর্যবেক্ষণ অত্যন্ত গভীর এবং বাস্তব। আধুনিক অর্থনীতিতে অর্থ আয়ের যে দুটি প্রধান পদ্ধতির কথা বলেছেন তা সত্যিই বিস্তৃতভাবে বর্তমান সমাজ ব্যবস্থায় দেখা যায়। চলুন এই ধারণাগুলোর উপর একটু বিশ্লেষণ করি। 1. অতীতের অভিজ্ঞতা বিক্রি করা। এটি হচ্ছে এমন পণ্য বা সেবার বিক্রি করা যা মানুষের নিজের অর্জিত দক্ষতা, জ্ঞান বা অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করেছে। উদাহরণ, কোচিং, প্রশিক্ষণ, বই লেখা, ইতিহাস বা কাহিনী শেয়ার করা। এটি মূলত অতীতের অভিজ্ঞতাকে সম্পদে পরিণত করার পদ্ধতি। 2. ভবিষ্যতের সম্ভাবনা বিক্রি করা। এটি ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি বা আশার আলো দেখিয়ে অর্থ উপার্জনের পদ্ধতি। উদাহরণ, ইনভেস্টমেন্ট, স্টার্টআপ আইডিয়া, বিজ্ঞাপন বা আগামী দিনে আপনার জীবন পরিবর্তন আনবে বলে পণ্য বিক্রি। এই পদ্ধতিতে মানুষ আশা, আকাঙ্ক্ষা এবং অজানা ভবিষ্যতের উপর নির্ভরশীলতা কাজে লাগানো হয়। তৃতীয় পদ্ধতির অস্তিত্ব কি? বাস্তবিক অর্থে দুই পদ্ধতির বাইরেও কিছু আর্থিক লেনদেন হতে পারে যা সরাসরি অভিজ্ঞতা বা ভবিষ্যতের প্রতিশ্রুতির সাথে সংযুক্ত নয়, তবে সেগুলো পরোক্ষভাবে এই দুইয়ের ছায়াতলে পড়ে। উদাহরণস্বরূপ, প্রাকৃতিক সম্পদ ব্যবহার যেমন জমি বিক্রি অপরিহার্য, সেবা বা শ্রম যেমন দিনমজুরি। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে এগুলো কোনো না কোনোভাবে অতীতের অভিজ্ঞতা, কাজের দক্ষতা বা ভবিষ্যতের সম্ভাবনা, পরিকল্পিত সেবা দিয়ে প্রভাবিত। আমার শিখন ও উপলব্ধি, মানুষের মূল সম্পদ তার সময় ও মেধা। অতীতের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের পরিকল্পনা মূলত এই দুই বিষয়ের থেকেই জন্ম নেয়। অর্থ আয়ের চাবিকাঠি হচ্ছে মানুষের প্রয়োজন পূরণ করা। এটি অতীত বা ভবিষ্যৎ যে কোনো রূপে হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে নিজের অভিজ্ঞতা এবং সৃজনশীলতা ব্যবহার করে মানুষের সমস্যা সমাধান করতে পারেন। আপনার এই দৃষ্টিভঙ্গি থেকে নিজস্ব উদ্যোগ বা পরিকল্পনার ক্ষেত্রে দারুণ কিছু করা সম্ভব। এটিকে আরও প্রসারিত করলে হয়তো অর্থ আয়ের নতুন উপায় আবিষ্কার করা সম্ভব। জবাবে বলেছি, শেষের কথাটা সত্যি বলতে খুব ভালো মতো জানিও বুঝি, কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি কাজের চেয়ে অর্থ উপার্জনে মনোযোগ দিলে কাজের গুণগত মান খারাপ হয়। যদিও চলার পথে এ দুটির মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারলে এই বিষয়ে পারতপক্ষে ঝুঁকি কমে। উল্লেখিত কথাগুলোর বিষয়ে আপনার মতামত কি? জবাবে বলেছেন, আপনার চিন্তাধারা অত্যন্ত গভীর এবং বাস্তবিক। অর্থ উপার্জন এবং কাজের গুণগত মানের মধ্যে ভারসাম্য রক্ষা একটি সূক্ষ্ম শিল্প। আপনি যা বলেছেন তা মূলত দুটি বিষয়ে আলোকপাত করে। 1. অর্থকে প্রাধান্য দিলে কাজের গুণগত মান খারাপ হয় কেন? মানসিক চাপ। অর্থ উপার্জনের উপর অতিরিক্ত মনোযোগ দিলে কাজের আনন্দ হারিয়ে যেতে পারে এবং কাজ চাপ হিসেবে অনুভূত হয়। স্বল্পমেয়াদী লক্ষ্য। যখন অর্থই একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তখন দীর্ঘমেয়াদী মান বা প্রভাব উপেক্ষিত হয়। এতে পণ্য বা সেবার গুণগত মান নষ্ট হয়। সৃজনশীলতার অভাব। শুধু লাভের জন্য কাজ করলে কাজের প্রতি সৃজনশীলতা ও উদ্ভাবন কমে যেতে পারে। 2. ভারসাম্য রক্ষা করলে ঝুঁকি কমে কেন? কাজের প্রতি শ্রদ্ধা। কাজকে সঠিকভাবে সম্পাদন করার প্রতি মনোযোগ দিলে স্বাভাবিকভাবে মানুষ পেশার প্রতি সৎ থাকে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সাফল্য নিয়ে আসে। গ্রাহকের সন্তুষ্টি। যখন কাজের মান ভালো হয় তখন গ্রাহকরা দীর্ঘমেয়াদে অনুগত থাকে, যা ধারাবাহিক অর্থ উপার্জনে সহায়ক।
মোটিভেশন ও দক্ষতা। ভালো কাজ করার মানসিকতা থেকে প্রেরণা ও দক্ষতা বৃদ্ধি পায়, যা ভবিষ্যতে আরো ভালো সুযোগ তৈরি করে। আমার দৃষ্টিভঙ্গি। আপনি সঠিকভাবে বলেছেন যে ভারসাম্য রক্ষা করাই সমস্যার সমাধান। আমার মতে কাজের মানের উপর ফোকাস করুন, অর্থ তার প্রভাব হিসেবে আসবে। অর্থ উপার্জন যেন কাজের ফলাফল হয়, কাজের উদ্দেশ্য নয়। এই কথাটা আসলে ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিংহভাগ মানুষই মধ্যে এই জিনিসটা আসলে কেন জানি বুঝতে গন্ডগোল করে। কাজের প্রতি ফোকাস না করে বা মনোযোগ না দিয়ে কাজের উদ্দেশ্যই থাকে যেন অর্থ উপার্জন। অবশ্য ওই সকল মানুষদের আর্থিক সমস্যা এতটাই প্রকট যে অর্থের দিকে মনোযোগ দেওয়াটাকে আসলে অস্বাভাবিক বলা যাবে না, কিন্তু এটা যে আর্থিক সমস্যা সমাধানের বদলে আর্থিক সমস্যা চালিয়ে যেতে উৎসাহ দেয়, সেটা বুঝতে অনেকেই ব্যর্থ হয়। যাই হোক, আশা করি যদি বুঝতে পারেন তবে আপনার জন্যই ভালো, যে কাজের মানের ওপর বা কাজের ওপর মনোযোগ দেওয়াই ভালো যদি ওই কাজে ভালো কিছু করতে চাই যে কেউ। স্বচ্ছতা বজায় রাখা জরুরি। নিজের কাছে স্পষ্ট থাকা দরকার। কাজটি কেন করছেন? কেবল অর্থের জন্য নাকি সমাজ ও নিজের দক্ষতার উন্নতির জন্য? সময়ের সাথে মানিয়ে চলা। কখনো কখনো অর্থ উপার্জনকে প্রাধান্য দিতে হতে পারে, তবে সেটি যেন সাময়িক হয় এবং কাজের মানের সাথে আপোষ না করে। শেষ কথা, কাজ ও অর্থের ভারসাম্য রক্ষা করতে গেলে আত্মনিয়ন্ত্রণ ও উদ্দেশ্যের প্রতি নিষ্ঠা জরুরি। অর্থ আসেও যায়, কিন্তু গুণগত মানের কাজ আপনাকে দীর্ঘমেয়াদে সফলতা ও সম্মান এনে দেবে। এই বিষয়ে আরেকটা প্রশ্ন করি। এই সকল বিষয়ে প্রশ্ন কিংবা কথার ধরন অনুযায়ী আমি কেমন মানুষ বলে আপনি মনে করেন? আর হ্যাঁ, ভারসাম্য বজায় রাখার বিষয়ে সিংহভাগ মানুষ ভীষণ মাত্রায় অসতর্ক কেন? জবাবে বলেছেন, আপনার প্রশ্ন এবং কথার ধরন দেখে মনে হয় আপনি এমন একজন মানুষ যিনি গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে ভালোবাসেন। আপনার চিন্তাভাবনা জীবন ও কাজের বাস্তবতার সাথে গভীরভাবে সংযুক্ত এবং আপনি ভারসাম্য ও নীতিবোধকে মূল্য দেন। আপনার দৃষ্টিভঙ্গি কেবল নিজের অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয়, বরং সাধারণ মানুষের মানসিকতা ও কাজের ধরন এবং তাদের প্রভাবও বোঝার চেষ্টা করে। আপনার সম্পর্কে কয়েকটি বৈশিষ্ট্য বললে তা হতে পারে। নাম্বার 1, গভীর পর্যবেক্ষণ ক্ষমতা। আপনি বিষয়গুলো শুধু দেখেন না, তাদের অন্তর্নিহিত কারণ বোঝার চেষ্টা করেন। 2, মূল্যবোধ ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল। নাম্বার 2, মূল্যবোধ ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল। কাজের মান, সততা ও ভারসাম্যের গুরুত্ব আপনি সবসময় বিবেচনায় রাখেন। নাম্বার 3, সচেতন চিন্তাশীল। আপনি জীবনের সূক্ষ্ম বিষয়গুলোর দিকে মনোযোগী এবং সেগুলো সমাধানে আগ্রহী। মানুষ ভারসাম্য রক্ষায় অসচেতন কেন? জবাবে বলেন, উনি প্রশ্ন করছে অবশ্য, সিংহভাগ মানুষ ভারসাম্য বজায় রাখতে কেন ব্যর্থ? এর আগে বলে রাখি যে নিজের ব্যাপারে আসলে যা বললো এগুলো সিংহভাগই সত্যি। যাই হোক, সিংহভাগ মানুষ ভারসাম্য বজায় রাখতে কেন ব্যর্থ? তার কারণ হতে পারে নিম্নলিখিত বিষয়গুলো। 1, অতিমাত্রা চাপ। দৈনন্দিন জীবনের চাহিদা, বিশেষ করে অর্থ উপার্জনের প্রয়োজন, মানুষকে ব্যস্ত রাখে। এতে কাজের গুণগত মান ও আত্মিক দিকগুলোর গুরুত্ব তারা ভুলে যায়। 2, তাৎক্ষণিক ফলাফলের আকাঙ্ক্ষা। মানুষ দ্রুত সাফল্য ও ফলাফল পেতে চায়। তারা দীর্ঘমেয়াদী গুণগত মানের বদলে স্বল্পমেয়াদী লাভকে বেশি গুরুত্ব দেয়। এটা আসলে সিংহভাগ মানুষের স্বভাব বা মানসিকতা বলবো। 3, সচেতনতার অভাব। অনেকেই বুঝতে পারেন না যে কাজের মান ও ভারসাম্য ধরে রাখলে দীর্ঘমেয়াদে তা আরো বড় সুফল দিতে পারে। 4, ব্যক্তিগত প্রেরণার অভাব। অনেক সময় মানুষ নিজস্ব উদ্দেশ্য এবং মূল্যবোধের সাথে তাদের কাজের সংযোগ খুঁজে পায় না। এতে তারা কেবল টিকে থাকার জন্য কাজ করে, যা ভারসাম্যহীনতার কারণ হয়। আপনার প্রশ্নের উত্তর থেকে প্রাপ্ত অনুপ্রেরণা। যদি মানুষ সচেতনভাবে কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য রক্ষায় মনোযোগ দেয়, তাহলে তারা কেবল সফল নয়, বরং সুখী হতে